স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। প্রকৃতির খেয়ালে প্রতি বছর দেশে ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নিচ্ছে 5,000 শিশু। ক্রোমোজোমের সংখ্যা বেশি হয় এমন শিশুর জন্ম হচ্ছে। সচেতনতার অভাবে অনেক সময় ডাউন সিনড্রোম আক্রান্তদের যথাযথ চিকিৎসা ও যত্ন নেওয়া হয় না। শারীরিক ও মানসিকভাবে একটু ভিন্ন ভাবে জন্ম নেয়া এমন শিশুদের নিয়েই আজকে কথা হবে ডেডলাইন ঢাকায়। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল করিম কাজল, আছেন বাংলাদেশ ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশনের মহাসচিব ডক্টর অজন্তা রানী সাহা এবং ডাউন সিনড্রোম শিশু অর্জিতার বাবা ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরী। স্বাগত আপনাদের। প্রথমেই কাজল ভাই, আপনার কাছ থেকে জানতে চাইব যে ডাউন সিনড্রোম, এই যে বিষয়টা, শিশুরা একটু ভিন্নভাবে জন্ম নিচ্ছে, এটা কেমন ভিন্ন, এই ভিন্নতাটা কীরকম? আপনাকে ধন্যবাদ। ডাউন শিশুরা একটু আলাদা কেন, তার যে গোড়ার কারণটা হচ্ছে যে একটা শিশু যখন মায়ের পেটে তৈরি হবে তখন সে বাবার কাছ থেকে অর্ধেক ডিএনএ ঘটিত কিংবা জেনেটিক জিনিসপত্র পাবে, মায়ের কাছ থেকে অর্ধেক পাবে। আমাদের শরীরের প্রতিটি কোষে জোড়ায় জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে এবং ক্রোমোজোমের ভিতরে অসংখ্য ডিএনএ থাকে। এখন কোনো কারণে বাবার কাছ থেকে সে একটি না পেয়ে দুটি পেল, কিংবা মায়ের কাছ থেকে একটি না পেয়ে দুটি পেল, ফলে 21 নাম্বার ক্রোমোজোম যেটি, সেখানে দুইটির বদলে 3টি হয়ে গেল। এটা হচ্ছে শুরুতেই ঘটনাটা ঘটলো এই মানব শিশু যখন মায়ের গর্ভে তৈরি হচ্ছে তখন। এর ফলে যে ঘটনাটি ঘটে গেল, এই কারণে তার কিছু শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য তৈরি হয়ে গেল। তো এই 21 এবং 3, এই জন্যই 21শে মার্চ ডাউন সিনড্রোম দিবস পালিত হয়। এবং ব্রিটিশ চিকিৎসক প্রায় 1866 সালের দিকে এই শিশুর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেন সঠিকভাবে। তো তার নাম ছিল জন লংডন ডাউন। এই চিকিৎসকের নাম অনুযায়ী পরবর্তীতে ফ্রান্সের বৈজ্ঞানিকরা প্রায় 1859 সালের দিকে বের করলো যে এদের 21 নাম্বার ক্রোমোজোম 3টি আছে, তার জন্যই এই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তখন এই সিনড্রোমটি বা এই সমস্যাটিকে ডাউন সিনড্রোম বা সাধারণভাবে ডাউন বেবি বলা হয়ে থাকে। এমনি সিনড্রোমগুলি কেমন সাধারণভাবে দেখা যায়? এদের জন্মগতভাবে কিছু শারীরিক ত্রুটি থাকে এবং জন্মের পরে কিছু বুদ্ধি কম বেশির কিছু সমস্যা থাকে। যেমন শারীরিক ত্রুটি কি থাকে? শারীরিক ত্রুটি থাকে যে জন্মগতভাবে এদের হার্টের সমস্যা থাকে। এর ফলে কি হচ্ছে, এবং সেটা প্রায় শতকরা 50% ক্ষেত্রে থাকতে পারে এবং সেটা মারাত্মক ত্রুটি থাকতে পারে। এর ফলে শিশুটি জন্মের পরপরই তার সেই হার্টের অপারেশনের প্রয়োজন হতে পারে কিংবা বিশেষ যত্নের প্রয়োজন হতে পারে, নাহলে সে নবজাতকের মৃত্যু হতে পারে। তো এটা হলো সবচেয়ে বড় যেটা শারীরিক সমস্যা। এর পরবর্তীতে যেগুলো আসে সেগুলো হচ্ছে শিশুটির মাংসপেশি শিথিল থাকে, সে উচ্চতায় খাটো হতে থাকে, তারপরে তার নাকটা একটু চ্যাপ্টা থাকে, চোখগুলো উপরের দিকে টানা থাকে, যেটা আমরা চাইনিজদের মধ্যে দেখে থাকি, এবং হাতের মাঝখানে একটি মাত্র রেখা থাকে, তো আর একটাই রেখা থাকে, আর কানটা একটু ছোট থাকে, মাথার চুল একটু পাতলা থাকে, এবং শিশুটি দেখতে কিন্তু বাবা মার মতো না, সবার চেহারা একই রকম, একটু আলাদা টাইপের চেহারাটা দেখতে। তো এটা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য। এরপরে যখন শিশুটা বড় হতে থাকে তখন তাদের কিছু মানসিক আলাদা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন ওরা বসতে যখন শেখার কথা তখন তারা বসতে শিখছে না, দাঁড়াতে পারছে না। যখন তাদের কথা বলার কথা, কানে শোনার কথা কিংবা দৃষ্টিশক্তির সমস্যা, এই বিশেষ বিশেষ সমস্যাগুলো তখন একটু দেরিতে ঘটে। এইগুলো মোটামুটি হচ্ছে ডাউন শিশুর বৈশিষ্ট্য। আমরা একটু অজন্তা আপার কাছে যাব যে এই বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন, তো আপনাদের যে কাজের ক্ষেত্র, সেখানে শিশুদের নিয়েই কাজ করেন নাকি চিকিৎসকদের নিয়ে কাজ করেন? কাজের ক্ষেত্রে আসলে কিভাবে কাজটা করেন আপনারা? আমি শিশু বিশেষজ্ঞ ডক্টর, আমি শহীদ সোহরাওয়ার্দীতে আছি। আমার একটি সন্তান আছে, আমার সন্তান প্রজ্ঞা পারমিতা, সে ডাউন সিনড্রোম। বেসিক্যালি আমার সন্তানকে মানুষ করতে যাওয়ার প্রেক্ষিতেই আমার মনে এসছে যে
ডাউনসদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা দরকার আছে। আপনি যেটা শুনলেন যে ডক্টর কাজও বলেছেন, ওদের জন্য বিশেষ সেবার প্রয়োজন এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন। এবং আমাদের বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে অনেক কাজ হয়। আমরা যদিও এখন আর প্রতিবন্ধী বলতে চাই না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। এবং ডাউন শিশুরা হচ্ছে ওই রকম একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাদের জন্য বিশেষ যেহেতু তাদের বৃদ্ধিটা দেরিতে হয়, মাংসপেশি শিথিল থাকে, তাদের জন্য অকুপেশনাল বা ফিজিক্যাল থেরাপির প্রয়োজন হয়। এবং দে আর ফন্ড অফ মিউজিক, তারা মিউজিক পছন্দ করে। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে আমরা ড্যান্স বা নাচ গান এসবে পরিপক্ক করে তুলতে পারি। আবার আছে যে কেউ খেলাধুলা, ডাউন্সরা টেবিল টেনিস, ওরা যেহেতু সিন্ড্রোম রিদম পছন্দ করে। আমরা জানি টেবিল টেনিস যে রিদমিক গেম, এবং টেবিল টেনিসে তারা খুব ভালো করে। আর বাংলাদেশে আমাদের অনেক আগে থেকেই কাজ করে আসছি আমরা প্রতিবন্ধীদের নিয়ে, কিন্তু ডাউন্সদের নিয়ে স্পেশালি কাজ করার মতো কোনো সুযোগ ছিল না। সেই প্রেক্ষিতেই আমরা কাজ করতে শুরু করি যে গত বছর থেকে প্রথম আমরা বাংলাদেশ ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করি। আর 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস, আমরা গত বছর 21শে মার্চকে বাংলাদেশে এটা পালন করেছি, এবং এবছর 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন সেলিব্রেশন করা হবে। এবং আমাদের যে পরিকল্পনা, আপনি বলেছেন যে কর্মক্ষেত্রে কথা, কাজে ওদের যে চাহিদাগুলো আছে, আমাদের অ্যাসোসিয়েশনের মেইন কর্মকাণ্ড আমরা যে ওদের ফিজিক্যাল থেরাপির জন্য, যে তাদের ডেভেলপমেন্টের জন্য অকুপেশনাল থেরাপি, ফিজিক্যাল থেরাপি, এবং যেহেতু তারা মিউজিক ফন্ড, সেজন্য তাদের জন্য ড্যান্স একাডেমি করা, স্পেশাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা, স্পোর্টস একাডেমি করা, এই সেক্টরগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি। আর আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে ওইসব শিশুদেরকে, ডাউন শিশুদেরকে প্র্যাকটিক্যালি কাজে লাগানো সম্ভব। এবং আমাদের অর্গানাইজেশনের মেইন মোটো হয়েছে টু আনলক দ্য পটেনশিয়াল ইনসাইড দেম, মানে তাদের মধ্যে কিন্তু দক্ষতা রয়েছে, যে দক্ষতাটাকে আমরা একটু যদি অ্যাসিস্ট করি বের করে নিয়ে আসা সম্ভব, এবং সেই দক্ষতাটাকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের যে ডাউন সিনড্রোম, আমাদের অ্যাসোসিয়েশনের চিফ প্যাট্রোনাইজ করছেন প্রফেসর এমআর খান স্যার, উনি আমার সাথে আছেন। আর আমাদের অনেক দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের আরেকজন প্রফেসর এম.এস. আকবর স্যার আমাদের একজন প্যাট্রোনাইজার ছিলেন, উনি 9ই মার্চ পরলোকগত হয়েছেন, ওনার জন্য শোক প্রকাশ করছি। এই যারা ডাউন সিনড্রোমে নিয়ে জন্ম নেন, তাদের জন্য ধরেন স্কুলিং কি ভিন্ন হওয়ার দরকার আছে, বা আলাদা কোনো স্কুলে আলাদা কোনো জোর দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আপনি যথার্থ প্রশ্ন করেছেন। ডাউনসদের জন্য স্পেশাল স্কুলিং দরকার আছে, কারণ ওরা দেখা যায় যে ওদের আইকিউ লেভেল, নর্মাল যে চাইল্ডদের বা নর্মাল ব্যক্তি সত্তাদের আইকিউ আমরা ধরি অ্যারাউন্ড 100, আর ওদের ক্ষেত্রে দেখা যায় অ্যারাউন্ড 50। কাজে 100-এর সাথে 50 একসাথে কাজ করা কঠিন, ওরা ব্যাক বেঞ্চার হয়ে যায়। এবং আমরা যদি আমাদের জীবনের কথা চিন্তা করি, আমি যখন যে স্কুলে পড়তাম, আমার ব্যাক বেঞ্চের স্টুডেন্টরা সে কখনো সামনে আর আগাইতে পারে না। আর এই ডাউন্স যে অলরেডি পিছিয়ে আছে, তাকে যদি আমরা এখন সারা বিশ্বব্যাপী আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, কিছু কিছু ক্ষেত্রে ইনক্লুশন এসেনশিয়াল, বাট তাদেরকে আমরা যদি ফ্রন্ট লাইনে নিয়ে আসতে চাই, তাদের যেখানে বিশেষ সাপোর্টটা দেওয়ার দরকার আছে, সেজন্য আমরা স্পেশাল তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমরা ফ্যাক্টরাল টাইম বিং তাদেরকে ইনক্লুশনে নিয়ে আসতে পারি নর্মাল স্কুলে। ফিরোজ ভাই, আপনার কাছে একটু যাব যে আপনি কখন বুঝতে পারলেন যে আপনার মেয়ের এই বিষয় হচ্ছে যে সরি মানে প্রথম যখন বেবিটা হলো আমার, আমি অপারেশন থিয়েটারে ছিলাম আর কি, ওকে যখন বের করে নিয়ে আসলো, তখন আমার দেখে আমি একটু শুরুতেই আমি স্ট্রাইক হলো আর কি আমার মধ্যে, যে ওকে একটু স্বাভাবিক বাচ্চার মতো লাগছে না। কারণ অনেক বাচ্চা নবজাতক অনেক দেখেছি, ভাইয়ের বোনের, তো এটা দেখার পরে যখন বাইরে নিয়ে আসা হলো, মানে আমরা প্রথম মুহূর্তেই বুঝতে পেরেছিলাম যে ওর কিছু সমস্যা আছে, ওর মানে লুকটা মানে 8-10 জনের মতো নয় আর কি। তো সবাই আত্মীয় স্বজন সবাই, কিন্তু কেউ কিছু বলছে না, কেমন একটা চাপা অবস্থা ছিল।
তা আমি যিনি ছিলেন ডাক্তার আপা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপা আমার মেয়ের কি কোনো প্রবলেম আছে কিনা, সরাসরি জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে না, আমরা তো কোনো সমস্যা পাচ্ছি না, আপনার মেয়ে কেঁদেছে। মানে উনি আসলে পরে বুঝলাম যে উনি আমাকে ওই মুহূর্তে বিষয়টা বলতে চাচ্ছিলেন না। তো প্রশ্নটা থেকেই গেল। পরদিন উনি সন্ধ্যায় আমাকে ডাকলেন ওনার চেম্বারে। তখনও উনি সরাসরি বললেন না, উনি বললেন যে আমরা ধারণা করছি সম্ভবত আপনার বাচ্চাটা ডাউন সিনড্রোম। তো ডাউন, আমি 10 বছর আগে, আজকে থেকে 10 বছর আগে এই ডাউন্স বিষয়টা আমি একেবারেই অজ্ঞ ছিলাম, আমি জানতাম না। আমি তার কাছে জানতে চাইলাম, তখন উনি বললেন যে এটা একটা ক্রোমোজোম রিলেটেড সমস্যা। আমাদের সবার 46টি করে ক্রোমোজোম থাকে, কিন্তু ডাউন্সদের একটা বেশি থাকে। উনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন। তখন ওই সময় বিষয়টা আমার কাছে দুর্বোধ্য ছিল। তো বললেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই, বাচ্চা তো আর কোনো সমস্যা নেই, তো আপনারা কিছুদিন পরে ক্রোমোজোমটা টেস্ট করে নেবেন। তো একটু মন খারাপ অবস্থা ছিল, এবং আসলে মানে কি বিষয়টা, এটা একেবারে আননোন একটা জিনিস, কি হবে কেউ বলতে পারছে না, আমাদের কোনো স্টাডি নাই। তারপরে ঘাটটা খুবই নরম, জিভটা বের হয়ে থাকে, কানগুলো কেমন মোড়ানো একদম, মানে একটা বোঝাই যাচ্ছে যে প্রবলেম। তখন একটু পড়াশোনা শুরু করলাম যে আসলে ডাউন সিনড্রোমটা কি, তখন একটু একটু বুঝতে শিখলাম। তো যখন 3 মাস বয়স, এর মধ্যে ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু ওনারা বলছেন দরকার নেই, এখন চেক করার দরকার নেই, সময় আছে অনেক। তো পরে 3 মাস সময় ওর চোখ দিয়ে পানি পড়তো, প্রচন্ড পানি পড়তো। তো আমার এক ডাক্তার বন্ধু, ডাক্তার তুষার, ওর কাছে গেলাম। তো চোখ টোক পরীক্ষা টরীক্ষা করে ও আমাকে বললো যে তুই একটু ক্রোমোজোমটা টেস্ট করে নে। মানে কনফিউশনের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো কনফিউজ, ডাক্তাররা কিন্তু নিশ্চিত, কারণ ওনারা তো তখন চিনে ফেলছেন, দেখে মানে দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু আমি তো বুঝতে পারিনি। পরে আমি ক্রোমোজোম টেস্ট করে তখন একদম 47 লাল দিয়ে করে দিল যে আপনার বেবি ডাউন সিনড্রোম। এইটাই আর কি প্রথম জানা। তো তারপরে আরো অনেক বিষয় আছে জানতে চাই। আমরা পরে ওর বেড়ে ওঠাটাও একটু আমরা আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পরে। আর বিরতির পরে এসেই কাজল ভাইয়ের কাছে ফিরে আসবো, যে জানতে চাইবো যে আসলে কখন বোঝা যায়। ফিরোজ ভাইয়ের অভিজ্ঞতা যেমন অর্জিতা জন্মের পরে ফিরোজ ভাই বুঝতে পেরেছে, কিন্তু এটা কি আগে বোঝার কোনো সুযোগ আছে কিনা, বা সেই ক্ষেত্রে শিশুর জন্য কোনো কিছু বেটার কোনো ইয়ার উপায় সুযোগ আছে কিনা, মানে পরিচর্যা বা ইয়ার ক্ষেত্রে, সেই জিনিসগুলি জানতে চাই। একটা চিরদিন পরে ডেডলাইন ঢাকায় যাচ্ছে কি